জিশান রেডি হয়ে বের হচ্ছে ভার্সিটির উদ্দেশ্যে। হঠাৎ ড্রয়িং রুমে এসে থেমে গেল। মনে মনে ভাবতে লাগলো, প্রতিদিন আমি এই মুহূর্তটার জন্য অপেক্ষা করে থাকি যে কখন আমি আবার রোদেলাকে দেখতে পাবো। কিন্তু আজ খুব ভয় হচ্ছে। রোদেলা আমার ওপর নিশ্চয়ই খুব রেগে আছে। ঝোঁকের বসে এমন একটা কাজ করে ফেললাম। ভাবলামও না যে এতে রোদেলা আমাকে পছন্দের বদলে ঘৃণা করবে। না না, কি সব ভাবছি আমি ঠিক ওকে ম্যানেজ করে নেব। ওর মনটা খুব নরম, সহজেই ক্ষমা করে দেবে আমায়। তখনই আচমকা কলিং বেল বেজে ওঠায় তার এসব ভাবনার ইতি ঘটল। জিশান তাড়াহুড়ো করে দরজা খুলতেই সামনে দেখতে পেল রোদেলাকে। অবিশ্বাস্য কাপা কাপা স্বরে সে বলল, রোদেলা তুমি? আমি? কেন? আমাকে এই সময় একদম আশা করনি বুঝি? হ্যাঁ, আসলে তুমি তো আগে বলনি এখানে আসবে এখন, তাই আর কি। কেন বলবো? তোমার কাছে আসতে হলে যে আমাকে আগে থেকে বলে রাখতে হবে তা তো ভাবিনি। আমি ভেবেছিলাম এখানে যখন খুশি তখনই আসতে পারি। রোদেলার কণ্ঠে রাগ মিশ্রিত আর মুখে মিথ্যা হাসি। জিশান উজ্জ্বল হেসে বলল, অবশ্যই, তোমার যখন খুশি তখনই আসতে পারো। প্লিজ ভেতরে এসো। রোদেলা বাসার ভেতরে প্রবেশ করলো। দুজনে মুখোমুখি হয়ে বসলো সোফায়। জিশান হাসি মুখে বলল, বলো রোদেলা, কি খাবে বলো। আমি এখানে খেতে আসিনি জিশান, আমার কিছু বলার আছে তোমাকে। কথাগুলো বলে চলে যাব। জিশান চিন্তায় পড়ে গেল রোদেলার কথা শুনে। নিশ্চয়ই কাল রাতের ব্যাপারে কথা বলতে এসেছে রোদেলা। ভয়ে ভয়ে জিশান বলল, ঠিক আছে, বলো কি বলবে। রোদেলা সরাসরি জিশানের চোখে চোখ রেখে কাট গলায় বলল, জিশান, আমি তোমায় কখনো বলেছি যে আমি তোমায় ভালোবাসি? জিশান থমকে গেল রোদেলার এক প্রশ্নেই। ভেবে পাচ্ছে না কি বলবে, তবু আমতামতা করে বলতে চাইল, কি বলছো তুমি রোদেলা? তুমি আমাকে বলতে দাও আগে। জিশান, তুমি আমার ছোটবেলার বন্ধু। এখনো আমরা একসাথেই পড়ি। আমার ছোটবেলার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে তোমার সাথে। তাই তোমার প্রতি আমার মনে একটা আলাদা সফট কর্নার ছিল। এটা আমি তোমায় বারবার বলেছি, কিন্তু তুমি আমায় শুধুমাত্র একজন ভালো বন্ধু হিসেবে দেখোনি। বন্ধুর চেয়েও খুব বেশি কিছু ভেবেছো। কিন্তু আমি তোমাকে শুধু একজন ভালো বন্ধুর বাইরে অন্য কিছু ভাবতে পারিনি কখনো। এটা কি আমার ভুল? না রোদেলা, এটা তোমার ভুল না। জিশানের বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। চিনচিন ব্যথা অনুভূত হচ্ছে বুকের ভেতর। জিশান জানে যে রোদেলা তাকে ভালো বন্ধু ছাড়া অন্য কিছু ভাবিনি কোনোদিন। তাও আজ রোদেলার নিজের মুখে সেই কথা শুনে একটু বেশি কষ্ট হচ্ছে জিশানের। তার মনের কোণে একটা আশা ছিল যে এই ভালো বন্ধুত্বের রেশ ধরেই একদিন রোদেলা তাকে বন্ধুর চেয়েও বেশি কিছু ভাববে, তাকে ভালোবাসবে। রোদেলা একদিন ঠিক বুঝতে পারবে যে জিশানের চেয়ে রোদেলাকে আর কেউ এত বেশি ভালোবাসতে পারে না। কিন্তু আজ রোদেলার মুখে এমন কথা শুনে স্তব্ধ হয়ে গেল জিশান। রোদেলা কিছুটা সময় নিয়ে আগের চেয়ে আরো শান্ত স্বরে বলল, আমি বুঝতে পারছি না আমি কেন তোমার প্রতি কঠিন হতে পারছি না, কিন্তু আমার কথাগুলো প্লিজ বুঝতে চেষ্টা করো জিশান। আমি এখন বিবাহিত, আমার স্বামী একটু রাগী, কিন্তু তুমি জানো না সে আমায় কতটা ভালোবাসে। পাগলের মতো ভালোবাসে সে আমায়। এমনকি আমার ফোনে তোমার মেসেজটা দেখার পরও আমাকে একটা বারের জন্য সন্দেহ করেনি, একটা খারাপ শব্দও উচ্চারণ করেনি। আমাকে অগাধ বিশ্বাস করেছে সে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। আমি তাকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না। আমার সব ভাবনা, সব অনুভূতিতে শুধু তার অস্তিত্বই দখল করে আছে। আমার প্রথম আর শেষ ভালোবাসা সে। তার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দেওয়া মানে আমার জীবন থেকে সমস্ত অনুভূতি, ভালোবাসা ধ্বংস করে দেওয়া। তুমি কি সেটাই করতে চাচ্ছ জিশান? জিশান আর সহ্য করতে পারল না। দুহাতে কান চেপে ধরে উঠে দাঁড়িয়ে পড়ল সে। চোখ থেকে অশ্রু ঝরছে তার। কান্না মিশ্রিত কণ্ঠে সে বলল, বাস রোদেলা, বাস, এনাফ। আর বলো না, আমি আর শুনতে পারছি না। আর কিছু বলো না তুমি। আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিন কখনো তোমাদের মাঝে আসবো না। তোমাদের ভালোবাসায় বাধা হয়ে দাঁড়াবো না। আমি সত্যি এতদিন একটা অবাস্তব ঘোরের মধ্যে ছিলাম, একটা স্বপ্নের পৃথিবীতে ছিলাম যেখানে তুমি শুধুই আমার। তুমি কাকে ভালোবাসো আর না বাসো সেগুলা কিছুই ভাবিনি। শুধু ভেবেছি আমি তো তোমায় ভালোবাসি। এটাই বড় কারণ তোমাকে আমার জীবনে জড়ানোর মতো। ভেবেছি সেই ছোট্ট কাল থেকে আমার মনে একটু একটু করে জমানো ভালোবাসা দিয়ে তোমায় আমার জীবনে রানী বানাবো। কিন্তু তোমার অনুভূতিতে যদি অন্য কারো অস্তিত্বই মিশে থাকে সারা জীবন, তাহলে সেখানে আমার স্থান কোথায়? আজ বুঝতে পারছি, প্রফেসর শুভ্র তোমাকে একেবারের জন্যই পেয়ে গেছে। তার থেকে তোমায় সরানো অসম্ভব তো বটেই, সেটা অনেক বড় অপরাধ হবে আমার। তুমি আর আমার হবে না রোদেলা, কখনো হবে না। এটা ভাবতে খুব কষ্ট হচ্ছে আমার, কিন্তু তবুও আমি তোমার কষ্টের কারণ হব না। আই এম সরি রোদেলা, সব কিছুর জন্য অনেক অনেক সরি। আমি যা করেছি অন্যায় করেছি, আমাকে প্লিজ মাফ করে দাও। জিশান উল্টো দিকে ফিরে কাঁদতে কাঁদতে কথাগুলো বলে গেল। রোদেলা এতক্ষণ সব নীরবে শুনে গেছে। এবার ধীর পায়ে এগিয়ে এসে হাত রাখলো জিশানের কাঁধে। জিশান চোখের জল মুছে পেছন ফিরে তাকালো রোদেলার দিকে। রোদেলা হাসি মুখে বলল, জিশান, তুমি আমার বেস্ট ফ্রেন্ড ছিলে আর ভবিষ্যতেও থাকবে। আমি জানি এবং বিশ্বাস করি যে তুমি আমায় খুব ভালোবাসো। আমিও তোমায় বন্ধু হিসেবে অনেক ভালোবাসি। আমি চাই না আমাদের বন্ধুত্বের সম্পর্কটা শেষ হয়ে যাক। আমি চাই সেটা সারা জীবন থাকুক। আর সেই চাওয়া পূরণ করতে আমার বেস্ট ফ্রেন্ডের হেল্প চাই আমার। জিশান, যা হয়েছে সব ভুলে যাও।
ভুলে যাও অতীত, চলো নতুন করে আমরা আবার একে অপরের বন্ধু হই। আমার এই বন্ধুকে সব সময় আমার পাশে চাই। জিশান নির্বাক হয়ে তাকিয়ে আছে রোদেলার দিকে, কি বলবে বুঝতে পারছে না। রোদেলা আবারও বলল, ছোটবেলা আমি একবার যখন খুব অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলাম অনেকদিন, তখন আমার কোনো বন্ধুই আমার কাছে আসেনি আমাকে দেখতে। বলতো আমার কাছে এলে নাকি তারাও অসুস্থ হয়ে যাবে, কিন্তু তুমি ঠিক এসেছিলে আমায় দেখতে, আমার সাথে সারাদিন খেলতে, আমাকে হাসি খুশি রাখার জন্য কত চেষ্টা করতে। তাতেই যেন আমি অর্ধেক সুস্থ হয়ে উঠেছিলাম। সেসব আমি ভুলে যাইনি জিশান। তারপর ব্যবসায়িক দ্বন্দ্বে যখন তোমার বাবা আর আমার বাবা সম্পর্ক খারাপ হয়ে যায়, তখন তোমার বাবা তোমাকে কিছুতেই আমার কাছে আসতে দিতেন না। স্কুলে গিয়েও একসাথে বসতে পারতাম না, খেলতে পারতাম না। তোমার কাছে যাওয়াই বারণ ছিল আমার জন্য। বড়দের এত ঝামেলা তখন মাথায় ঢুকতো না। আমি বুঝতে পারতাম না কেন তারা তোমাকে আর আমাকে আলাদা করে দিত, আমাদের বন্ধুত্বটা নষ্ট করে দিতে চাইতো। আমি সব সময় তোমাকে আমার পাশে চাইতাম। তারপর যখন তোমাকে তোমার বাবা দেশের বাইরে পাঠিয়ে দিলেন তোমার খালামণিদের ওখানে, তখন আমার খুব কষ্ট হতো। কারোর সাথে কথা বলতে ইচ্ছে হতো না, খেলতে ইচ্ছে করতো না, ছবি আঁকতে ইচ্ছে করতো না। বাবা তখন আমার মনের অবস্থা বুঝতে পেরে তোমার খোঁজ নিলে জানতে পারে তুমি আর দেশে নেই, চলে গেছো অনেক দূরে। আমার খুব কষ্ট হয়েছিল তখন, তবে ধীরে ধীরে বড় হতে হতে নিজেকে সামলে নিয়েছিলাম। কিন্তু কখনো ভুলিনি তোমার কথা। এত বছর পর প্রথম তোমার সাথে যখন দেখা হয়েছিল, তখন আমি সত্যি এত খুশি হয়েছিলাম তোমায় বলে বোঝাতে পারবো না। একবার নিজের বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে অনেক কষ্ট পেয়েছি, আর হারাতে চাই না। তুমি যদি অন্য সবকিছু ভুলে আমায় শুধু বেস্ট ফ্রেন্ড ভেবে ভালোবাসতে পারো, তাতেই আমি অনেক বেশি খুশি হব জিশান। বলো পারবে না? জিশান অশ্রুসিক্ত চোখে রোদেলার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, পারবো রোদেলা। তোমার বেস্ট ফ্রেন্ডের জায়গাটা অন্তত অন্য কাউকে নিতে দেব না আমি। তোমার পাশে সব সময় থাকবো আমি। যখনই ডাকবে আমায়, এক ছুটে চলে আসবো আমি। আর হারিয়ে যাব না। আর অবশ্যই তোমার সুখের পথে কাটা হয়ে দাঁড়াবো না। প্রফেসর শুভ্রর সাথে অনেক সুখী হও তুমি, অনেক ভালো থাকো। শুধু আমাকে ভুলে যেও না। অন্তত যখনই কোনো সমস্যায় পড়বে আমায় ডাকতে ভুলবে না। এই মিষ্টি মেয়েটার একটা ভালো বন্ধু হয়ে থাকতে চাই সারা জীবন। সত্যি তো? একদম সত্যি, প্রমিস করছি একদম। কিন্তু তোমার প্রফেসর সাহেবের কি হবে? উনি তো আমাকে দুই চোখে দেখতে পারেন না, সহ্যই করতে পারেন না। অবশ্য এটাই স্বাভাবিক। তার উপর কাল যা করেছি, তাতে আমাকে সামনে পেলে মার্ডার করে ফেলবে, কিচ্ছু করবে না। একদম ভেবো না তাকে নিয়ে। তুমি পারলে তারও বন্ধু হওয়ার চেষ্টা করো। কি ওনার বন্ধু? রোদেলা, উনি আমার ভার্সিটি টিচার, ওনার বন্ধু আমি কি করে হব? এটা এই জীবনে সম্ভব না। এটা বলেই জিশান হো হো করে হেসে উঠল, সাথে রোদেলাও হাসতে লাগলো। রোদেলা হাসি থামিয়ে বলল, আচ্ছা আমি এখন যাই জিশান, বাসায় যাব, তারপর আবার ভার্সিটিতে যেতে হবে। জানি না আজ ভার্সিটিতে যেতে পারবো কিনা, মাথাটা এখনো ভার ভার লাগছে। আবারও ক্ষমা চাচ্ছি রোদেলা, আমার জন্য এমন হলো তোমার। আজ ভার্সিটি যেতে হবে না, তুমি বরং আজ রেস্ট নাও ভালো করে। চলো আমি তোমাকে বাসায় ড্রপ করে দেই। আচ্ছা চলো, তুমি গিয়ে একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। রোদেলা হাসি মুখে বেরিয়ে গেল। জিশান স্তব্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। বুকের ভেতরে চাপা কষ্টটা বেরিয়ে এলো তার দীর্ঘশ্বাসের সাথে। আনমনে একা একা বলতে লাগলো, রোদেলা, আমি যখন তোমায় কথা দিয়েছি তখন সত্যি আমি কখনো তোমার আর তোমার স্বামীর মাঝে আসবো না। তবে তোমাকে ভালো না বেসেও থাকতে পারবো না আমি। আগে যেভাবে ভালোবাসতাম তোমায়, ঠিক সেভাবেই ভালোবেসে যাবো আজীবন। শুভ্র রেডি হয়ে নিচে নেমে এসে সোফায় বসে বসে রোদেলার জন্য অপেক্ষা করছিল। অপেক্ষা করতে করতেই কখন যে ঘুমিয়ে গেছে টেরও পায়নি। সুবর্ণ ধীর পায়ে এসে দাঁড়ালো শুভ্রর সামনে। শুভ্র গভীর ঘুমে বিভোর হয়ে আছে। মুস্কি হাসলো সুবর্ণ। তারপর হাঁটু ভেঙে বসে টি টেবিলের ওপর হাত ভর দিয়ে শুয়ে রইল। তার দৃষ্টি আটকে আছে শুভ্রর ঘুমন্ত মুখের পানে। খুব মনোযোগ দিয়ে দেখে যাচ্ছে সে শুভ্রকে। বিড়বিড় করে বলতে লাগলো, এমন একটা মানুষকে আমি কি করে কষ্ট দিলাম? এই মানুষটা একটা সময় আমাতে বিভোর ছিল, আর আজ সে আমার মুখ দেখলেও বিরক্ত হয়। আমার নিজের দোষে আমি তোমাকে হারিয়ে ফেললাম শুভ্র। এই আক্ষেপ আমার এই জীবনে ফুরাবে না। আমি কেমন হতভাগী দেখো, তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে চলে গিয়েছিলাম অন্যত্র বেশি সুখের আশায়, আর সেখান থেকে আমাকে এমনভাবে ফিরে আসতে হলো তোমার কাছে। কিন্তু আজ ফিরে এসেও আর কোনো উপায় নেই, আবার চলে যেতে হবে আমায়। আগে গিয়েছিলাম নিজের অতিরিক্ত সুখের আশায়, আর আজ যাব তোমার সুখের আশায়। ভালো থেকো শুভ্র, তোমার রোদেলাকে নিয়ে খুব সুখে থেকো, নিজেকে খুব ভালো রেখো। আর কখনো হয়তো তোমার সামনে এসে দাঁড়াবো না, তাই এখন তোমার ঘুমের সুযোগ নিয়ে শেষবারের মতো তোমাকে মন ভরে দেখে নিচ্ছি। সুবর্ণ অশ্রুসিক্ত চোখে হাসি মুখে তাকিয়ে রইল শুভ্রর দিকে বেশ কিছুক্ষণ। তখনই রোদেলা বাইরে থেকে হন্তদন্ত হয়ে প্রবেশ করলো ভেতরে। তবে তার উপস্থিতি টের পায়নি সুবর্ণ। রোদেলা কোনো আওয়াজ করলো না, নীরব হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ সুবর্ণ আর শুভ্রর দিকে।
কেন যেন এই দৃশ্যটা দেখে তার খুব কষ্ট হচ্ছে। সুবর্ণর আক্ষেপটা তাকেও এসে চেপে ধরলো যেন। মনে মনে সে ভাবলো, এই দুটো মানুষ একটা সময় একে অপরকে কতটা ভালোবাসতো, কিন্তু সুবর্ণর একটা ভুলের জন্য সব তছনছ হয়ে গেল। সেদিন যদি সুবর্ণ শুভ্রকে ছেড়ে না যেত, তাহলে তাদের প্রথম ভালোবাসা পূর্ণতা পেত। দুজনের কোনো আফসোস করতে হতো না। শুভ্রর প্রথম ভালোবাসাকে হারিয়ে যন্ত্রণায় ছটফট করতে হতো না দিনের পর দিন। আর সুবর্ণ আজ আক্ষেপ অনুশোচনা করতে করতে দিন পার করতে হতো না। আচ্ছা, সুবর্ণ যদি সেদিন চলে না যেত, যদি তাদের ভালোবাসা পূর্ণতা পেত, তাহলে নিশ্চয়ই শুভ্র সুবর্ণকে আমার চেয়েও অনেক বেশি ভালোবাসতো, তাই না? কিন্তু আজ এতটা কাছে থেকেও দুজনে কতটা দূরে সরে আছে। চাইলেও আর কেউ আপন হতে পারবে না। এসব ভাবতে ভাবতে রোদেলা দীর্ঘশ্বাস ফেলল। ধীরে ধীরে সে চলে গেল সিঁড়ির কাছে। সিঁড়ি বেয়ে যখন উপরে উঠতে যাবে, তখনই সুবর্ণ তাকে দেখতে পেল। সঙ্গে সঙ্গেই সে উঠে দাঁড়িয়ে বলে উঠল, রোদেলা। সুবর্ণর গলার আওয়াজ শুনে শুভ্র ঘুম থেকে জেগে উঠল। সাথে সাথেই উঠে দাঁড়িয়ে ঘুরে তাকালো রোদেলার দিকে। রোদেলা শুভ্রর উদ্দেশ্যে বলল, আমার মাথাটা বড্ড বেশি ব্যথা করছে মাস্টারমশাই, আমি আজ যাব না ভার্সিটিতে, আপনি চলে যান, সাবধানে যান। কথাটা বলেই সে চলে গেল নিজের রুমে। শুভ্র চোখ ফিরিয়ে সুবর্ণর দিকে তাকাতেই সুবর্ণ ছুটে চলে গেল নিজের রুমে। রোদেলা হাত পা ছড়িয়ে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে। শুভ্র রুমে ঢুকেই তাকে এই অবস্থায় দেখে চিন্তিত মুখে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে এসে রোদেলার পাশে বসে রোদেলার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সহসাই চোখ মেলে তাকালো রোদেলা। শুভ্রর চিন্তিত মুখের পানে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর হুট করেই মিটমিটিয়ে হাসতে লাগলো। শুভ্র ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, এমন ঠোঁট টিপে হাসা হচ্ছে কেন? আপনাকে দেখে না হেসে পারছি না। আমাকে দেখে? কেন, আমাকে দেখে হাসার কি আছে? আছে আছে মাস্টারমশাই, বাইরে থেকে কেউ দেখে বুঝতে পারবে যে আপনি কতটা বউপাগল পুরুষ? একদমই কেউ বুঝতে পারবে না। সবাই তো আপনাকে দেখে ভাবে আপনি বুঝি আপনার বউকে সারাক্ষণ বকাঝকার উপরেই রাখেন। একটু মুচকি হেসে বউয়ের সাথে কথাও মনে হয় বলেন না। ও এই কথা, তা কি দেখে আমাকে বউপাগল মনে হচ্ছে শুনি? এই যে আপনি ভার্সিটি ক্লাস সবকিছুর কথা ভুলে এখন আমার পাশে বসে আছেন, এটা যদি আপনার স্টুডেন্টরা জানতে পারে, তাদের বেশিরভাগই টাসকি খাবে। কাঠখোট্টা প্রফেসর শুভ্র তালুকদার তার বউয়ের জন্য এতটা কেয়ার করে, সেটা জানতে পেরে সহজে কেউ হজম করতে পারবে না ব্যাপারটা। না পারলে না পারবে, তাতে আই ডোন্ট কেয়ার। আমার বউ আমার ফার্স্ট প্রায়োরিটি। এতে কে আমাকে বউ পাগল বললো না বললো তাতে আমার কিচ্ছু আসে যায় না। তবে বউকে যে এখন থেকে বকাঝকা করতে হবে, তা বেশ ভালো বুঝতে পারছি। কেন কেন? এই যে, না বকাঝকা করলে কাল রাতের মতোই আমার বউটা উল্টাপাল্টা কাণ্ড ঘটিয়ে বসবে মাঝে মধ্যে। তাছাড়া তার আপনি আপনি ডাকাটা একদমই শুনতে ইচ্ছা করে না আমার। আমি তো সবসময় তুমি করেই বলি, মাঝে মধ্যে একটু মজা করে আপনি বললে ভালো লাগে। সেটা আপনি বুঝবেন না মাস্টারমশাই। আর আপনি যত খুশি বকাঝকা করুন, আমিও ডোন্ট কেয়ার। রোদেলা মুখে ভেঙচি কেটে কথাটা বলতেই শুভ্র হেসে উঠল। তার হাসি দেখে রোদেলাও বিস্তার হাসলো। তারপর শুভ্র আবার সিরিয়াস মুখ করে বলল, তারপর কি বললে জিশানকে? রোদেলা উঠে বসে পড়ল। তারপর জিশানের সাথে তার কি কি কথা হলো বিস্তারিত সব বলে গেল শুভ্রকে। সব শোনার পর শুভ্র কড়া দৃষ্টিতে অপলক তাকিয়ে আছে তার দিকে। রোদেলা ভয়ে ভয়ে আমতামতা করে বলল, এভাবে তাকিয়ে আছো যে? ভয় লাগছে তো। আমি কি খুব ভুল করেছি? জানি না, তবে জিশানকে একেবারে ডিলিট করে দেওয়া যেত না? সেই ওকে রেখেই দিলে, আবার যদি কোনো গন্ডগোল করে তখন? তখন ওকে তো আমি ছাড়বই না, সাথে তোমাকেও ছাড়বো না আমি। রোদেলা শুভ্রর দুহাত চেপে ধরে বলল, ঠিক আছে ছেড়ো না, যত খুশি ধরে রাখো। আমি তো চাই না তুমি আমাকে ছেড়ে যাও। আমি কিন্তু ঠাট্টা করছি না রোদ, আমিও ঠাট্টা করছি না। আমি তোমায় বলেছি, দেখো জিশান এরপর আর কোনো ঝামেলা করবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। এখন তুমি যাও তো, লেট হচ্ছে। ওকে ফাইন, যাচ্ছি আমি, তুমি রেস্ট নাও। পরে কিন্তু খেয়ে নিও, আমি জলদি ফিরে আসবো। রোদেলা মুস্কি হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। শুভ্র তার কপালে আলতো চুমু খেয়ে বেরিয়ে গেল রুম থেকে। রোদেলার আবার ঘুম ঘুম পাচ্ছে, তাই আবারও ঘুমিয়ে গেল সে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো। শরীর টানা দিয়ে উঠে বসলো রোদেলা। ঘড়িতে তাকিয়ে দেখলো বিকেল 3টা বাজে। চোখ কপালে উঠে গেল তার। সেই সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সে ঘুমিয়েছে। এত সময় কিভাবে ঘুমালো সে বিশ্বাসই করতে পারছে না। তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে উঠে শাওয়ার নিয়ে নিল। তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে এলো। সুবর্ণকে আশেপাশে কোথাও না পেয়ে চলে গেল সুবর্ণর রুমে। কিন্তু অবাক হলো যখন দেখতে পেল সুবর্ণ রুমে নেই। আরো অবাক হলো যখন দেখলো সুবর্ণ জিনিসপত্র কিচ্ছু নেই সেখানে। রোদেলা সব জায়গায় খুঁজতে লাগলো সুবর্ণকে, কোথাও খুঁজে পেল না। ক্লান্ত হয়ে এসে যখন সোফায় বসলো, তখন রহিমা খালা এক গ্লাস পানি নিয়ে এসে তাকে এগিয়ে দিয়ে বলল, বৌমা তুমি কখন উঠলে ঘুম থেকে? আমি তোমাকে ডাকিনি, কারণ শুভ্র বাবা বলে গেছে তোমাকে যেন না ডাকি, তোমার বিশ্রামের প্রয়োজন। কিন্তু সারাদিন তো কিছুই খাওনি তুমি। এই নাও পানিটা খাও। হাঁপিয়ে গেছো কেন এত? রোদেলা পানিটা খেয়ে গ্লাসটা আবার রহিমা খালার হাতে দিয়ে বলল, খালা তুমি সুবর্ণকে দেখেছো কোথাও? তখন থেকে খুঁজে যাচ্ছি, কোথাও পাচ্ছি না। কোথায় গেছে তুমি জানো?
রহিমা খালা তক্ষুনি ছুটে গিয়ে টেবিলের উপর থেকে একটা খাম এনে এগিয়ে দিল রোদেলার হাতে। তারপর বলল, উনি তো চলে গেছে। যাওয়ার সময় এই খামটা আমার হাতে দিয়ে বলল তোমাকে পরে দিয়ে দিতে। আমি বলেছিলাম তোমাকে ডেকে দেই, কিন্তু উনি বারণ করলো। কি, সুবর্ণ চলে গেছে এভাবে? রহিমা খালা চলে গেল আবার রান্নাঘরে। রোদেলা কাপা কাপা হাতে খামটা খুলে চিঠিটা বের করলো। চিঠিতে বেশি কিছু লেখা নেই, ছোট্ট করে লেখা আছে, মিষ্টি মেয়ে রোদেলা, শুভ্রর পাশাপাশি তোমার প্রতিও অনেক অনেক ভালোবাসা রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে। আমি চলে যাচ্ছি অজানা কোনো গন্তব্যে, তবে যেখানেই থাকি না কেন দূর থেকেই দোয়া করে যাব তোমরা দুইজন একে অপরের পরিপূরক হয়ে ভালোবেসে থাকো সারাটা জীবন। তোমার জীবন ছেয়ে যাক শুভ্রতার পরিপূর্ণতায়। শুভ্রর জীবন তোমার আলোয় হয়ে উঠুক আরো উজ্জ্বল এবং আলোকিত। ইতি সুবর্ণ। রোদেলার চোখ ভরে উঠল অশ্রুতে। সে চায়নি সুবর্ণ এভাবে চলে যাক। সুবর্ণর চলে যাওয়াটা মানতে কষ্ট হচ্ছে ভীষণ। কোথায় যাবে এখন মেয়েটা? কি হবে তার ঠিকানা? সেসব ভাবনায় যখন রোদেলা মশগুল, তখনই তাড়াহুড়ো করে ভেতরে প্রবেশ করলো শুভ্র। তাকে সোফায় এভাবে স্তব্ধ হয়ে বসে থাকতে দেখে এগিয়ে এলো শুভ্র তার কাছে। চিন্তিত সুরে বলল, কি হয়েছে রোদ, কোনো প্রবলেম? রোদেলা এগিয়ে দিল চিঠিটা শুভ্রর হাতে। শুভ্র চিঠিটা পড়েই তাকালো রোদেলার দিকে। রোদেলা ছলছল চোখে তাকিয়ে আছে তার দিকে। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে রোদেলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি কি চাইছো বলো, আমি তাই করব। রোদেলা অকপটে বলে উঠল, যেভাবেই হোক সুবর্ণকে খুঁজে ওর একটা থাকার ব্যবস্থা করে দাও। এমন অনিশ্চিত জীবনে আমি কিছুতেই ছেড়ে দিতে পারবো না তাকে। প্লিজ আমার কথাটা রাখো। শুভ্র ওপর নিচ মাথা নেড়ে সম্মতি জানালো। রোদেলা তাতে স্বস্তি পেয়ে মুচকি হাসলো।